হোয়াট? তুই এখন বড় আপুর ননদের সাথে দেখা করতে যাবি? রীতিমতো অবিশ্বাস করছিস তুই তরুণকে? এই গতকাল রাতে না তোকে বলেছিলাম? তরুণ মানসিকভাবে হয়তো কোনো কারণে ডিস্টার্বড হয়ে আছে, আর এই কারণেই তোর সাথে এবং ওর বাবা মায়ের সাথে ইনফেক্ট আঙ্কেল আন্টির সাথেও বাজে ব্যবহার করছে। তাছাড়া তরুণের আম্মু তো বলেই গেছেন কয়েকদিনের জন্য তোকে তরুণের থেকে দূরে থাকতে। তরুণের মন মর্জি বা মানসিক সমস্যাগুলো ঠিক হয়ে উঠলেই তারা তোকে ওই বাড়ি নিয়ে যাবেন। কেন নিজে নিজে এত পাকনামো করতে যাস? হ্যাঁ? সন্দেহজনক দৃষ্টিতে আমি রাফায়াত ভাইয়ার দিকে তাকালাম। তাৎক্ষণিক ভ্রু যুগল খরতরভাবে কুঁচকে আমি রাফায়াত ভাইয়ার দিকে প্রশ্ন ছুড়ে বললাম, কি বললে তুমি? শাশুড়ি মা বলে গেছেন তরুণের থেকে আমাকে দূরে থাকতে? আমার হাজবেন্ড থেকে আমাকে দূরে থাকতে বলে গেছেন? হ্যাঁ, কারণ তরুণ এখন অসুস্থ, মানসিকভাবে বিরক্ত সে। তাই এখন তোকে ওর কাছ থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য তাকে পর্যাপ্ত সময় দিতে হবে। পৃথিবীর কোনো আইনে আছে? হ্যাঁ, কোনো আইনে আছে স্বামী অসুস্থ থাকলে স্ত্রী তার পাশে থাকতে পারবে না? স্ত্রীকে তার থেকে দূরে থাকতে হবে? অসুস্থ অবস্থায় তাকে একা ছেড়ে দিতে হবে? এত কিছুর পরেও কি তোমার একটু খানিও সন্দেহ হচ্ছে না রাফায়াত ভাই? জানতে ইচ্ছে করছে না। তরুণের আসল সমস্যাটা কি? তরুণ কি আসলেই মানসিকভাবে বিরক্ত নাকি অন্য কোনো ভয়ঙ্কর সমস্যা আছে? মুহূর্তের মধ্যেই ভরকে উঠলেন রাফায়াত ভাই। ঘুম জড়ানো চক্ষুজোড়া যেন মুহূর্তের মধ্যেই উনার প্রকাণ্ড হয়ে বিস্ময়ে বশীভূত হয়ে উঠল। অস্থির দৃষ্টিতে তিনি আমার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, সন্দেহ হবে মানে? মানসিকভাবে বিরক্ত হওয়া ছাড়াও আর কি সমস্যা থাকতে পারে তরুণের? কি বলছিস কি এসব তুই? সন্দিহান দৃষ্টি সরিয়ে নিলাম আমি। সরু রাস্তায় দৃষ্টি নিবন্ধ করে স্তব্ধ শ্বাস ছাড়লাম। ভাবুক ভঙ্গিতে বললাম, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে রাফায়াত ভাই। আমার মন বলছে তরুণের মধ্যে বিরাট কোনো সমস্যা আছে, যা তরুণের পরিবার রীতিমতো আমাদের থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি আমার ধারণা ঠিক হয়ে থাকে তো শিলা আপুর থেকে হয়তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেতে পারি। তাই মূলত এত হন্য হয়ে শিলা আপুর সাথে দেখা করতে যাওয়া। রাফায়াত ভাই ভাবনায় ডুবে গেলেন। তাৎক্ষণিক তিনি দুহাত দ্বারা এলোমেলো চুলগুলো পরিপাটি করতে ব্যস্ত হয়ে পড়লেন। পেছনের দিকে হেলে থাকা শার্টের কলারটি তিনি সোজা করে হঠাৎ অস্থির মুখমণ্ডলে আমার দিকে তাকালেন। ঘুম ঘুম ভাব মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেছে। চোখে মুখে বিপুল তৎপরতা উপলব্ধি করা যাচ্ছে। হঠাৎ বিরক্তি মাখা গলায় তিনি নাক সিটকে বললেন, ধ্যাত, তোর এসব সন্দেহের পাল্লায় পড়ে সকালের ঘুমটা মাটি হলো আমার। শুধু তাই নয়, ঠিকভাবে ফ্রেশও হতে পারলাম না। কেমন ঘিন ঘিন লাগছে আমার। অন্তত ফেসটা তো একটু ওয়াশ করার সময়টা দিতি। কিন্তু না, টেনে হেছড়ে এভাবে নিয়ে এলি। এখন আমাকে এই নোংরা ফেস নিয়ে রেস্টুরেন্টে শত শত মানুষের সামনে বসে থাকতে হবে। ইউ নো না, ইটস সো শেমফুল ফর মি। মুখ টিপে হাসলাম আমি। মজার ছলে বললাম, তুমি তো এমনিতেও অনেক সুদর্শন রাফায়াত ভাই। ফেস ওয়াশ করলেই কি বা না করলেই কি? বেশি কিছু না, তুমি যদি জাস্ট একটি মেয়ের দিকে সিম্পল লুকে তাকাও না। আমি সিউর সে এমনিতেই তোমার সৌন্দর্যে ফিদা হয়ে যাবে। আহা, কি অদ্ভুত সুন্দর ডাগর নয়নের চাহনি তোমার। প্রেমে পড়ার জন্য যথেষ্ট। কথা সম্পূর্ণ শেষ হতে না হতেই রাফায়াত ভাই তৎপর হয়ে উঠলেন।
উৎসুক গলায় আমায় শুধিয়ে বললেন, তুই কখনো আমার প্রেমে পড়েছিলি? থমকালাম আমি। শুকনো ঢোক গিলতে বাধ্য হলাম। প্রসঙ্গ পাল্টাতে মরিয়া হয়ে বললাম, ধ্যাত, পথই যেন ফুরোচ্ছে না। না জানি শিলা আপু কতক্ষণ যাবৎ আমাদের জন্য অপেক্ষা করছেন। হয়তো খুব বিরক্ত হচ্ছেন আমাদের প্রতি। সঙ্গে সঙ্গেই তিনি আমার থেকে উৎসুক দৃষ্টি সরিয়ে নিলেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি প্রসঙ্গ ঘুরানোর চেষ্টা করেছি। সরু রাস্তায় ব্যথিত দৃষ্টি নিক্ষেপ করলেন তিনি। মেঘ জমেছে তার মনে। জানি না কি সে কারণ। আমার মুখ থেকে ঠিক কোনো কথাটি শোনার জন্য তিনি হঠাৎ এত তৎপর হয়ে উঠেছিলেন। আমি কখনো তার প্রেমে পড়েছিলাম কিনা তা জানতে? যদি বলি হ্যাঁ, শত সহস্র বার আমি তোমার প্রেমে পড়েছিলাম, তোমার মুগ্ধ করা চাহনির প্রেমে পড়েছিলাম, তোমার কথার মায় নিগুড়ভাবে জড়িয়েছিলাম, তোমার বিরহে অষ্টপ্রহর কেঁদেছিলাম, তোমার একটু খানি ভালোবাসার অভাবে ভেতরে ভেতরে ডুকরে মরেছিলাম, তোমাকে হারানোর বিচ্ছেদে কাঙ্গাল হয়ে ঘুরেছিলাম। তবে কি তুমি ফিরিয়ে দিতে পারবে আমায় সেই হারানো দিনগুলো? তোমাকে ঘিরে আমার বিয়ের আগের সমস্ত অনুভূতিগুলো? পারবে ফিরিয়ে দিতে প্রতীক্ষার সেই বিষাদময় প্রহরগুলো? অতীত জীবনে আবারও ফিরিয়ে নিতে পারবে আমায়? না, পারবে না। কখনো পারবে না তুমি। কারণ এখন আমি বিবাহিতা। স্বামী, সংসার, গর্ভে বেড়ে ওঠা বাচ্চাও আছে আমার। তাই এখন পুরনো অতীত ঘেঁটেও কোনো লাভ নেই। কোনোভাবেই আমি অতীত ঘেঁটে বর্তমানকে অশুদ্ধ করতে চাই না। লোকটির ভগ্ন দৃষ্টি থেকে দৃষ্টি সরিয়ে নিলাম আমি। খেয়াল করে দেখলাম কিছুক্ষণ পর পর তিনি নাক টানছেন। শুনেছি, মানুষের কান্না যখন চোখে জমে থাকে, চোখ ভাসিয়ে তারা কাঁদতে পারে না, তখন নাকি চোখের জলগুলো নাকের জল হয়ে গড়িয়ে পড়ে। অবশ্য শুধু শুনেছি বললে ভুল হবে, নিজের ক্ষেত্রেও অনেকবার তার প্রমাণ পেয়েছি। রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে রাফায়াত ভাই নিছক মৌন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। শোকাহত গলায় বললেন, ভাগ্যিস কখনো প্রেমে পড়িসনি। আমার এই ভাগ্যের সুখ কোথায় আছে? প্রেমে পড়লে হয়তো এতদিনে সুস্থভাবে শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারতাম না আমি। তোকে ঠকানোর যন্ত্রণায় ধুকে ধুকে শেষ হয়ে যেতাম। একপাক্ষিক যন্ত্রণা না হয় এখন সহ্য করতে নিচ্ছি। দ্বিপাক্ষিক যন্ত্রণায় আমি নিঃস্ব হয়ে যেতাম। উপরওয়ালা যা করেন নির্ঘাত ভালোর জন্যই করেন। কোনো রূপ ভাবান্তর হল না আমার। কেবল দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নুয়ে নিলাম। এই মুহূর্তে লোকটির প্রতি দুর্বল হলে চলবে না আমার। নিজেকে শক্ত রেখে তরুণের সাথে জড়িত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আমার। বর্তমানে আমরা মাস্টার সেফ রেস্টুরেন্টে বসে আছি। দুতলা বিশিষ্ট রেস্টুরেন্টটি দেখতে কিছুটা বুফের মতো, যদিও সম্পূর্ণ বুফে নয়। দুতলার ঠিক ডান পাশের সারিটিতে আমাদের তিনজনের অবস্থান। জানালার পাশের দুই সোফা বিশিষ্ট টেবিলটিতে বসেছি আমরা। থাইযুক্ত খোলা জানালা দ্বারা সকালের মিষ্টি রোদের পাশাপাশি দুয়েক ছটকা এলোমেলো বাতাসও ভেসে আসছে। আনমনেই গা জুড়িয়ে যাচ্ছে। আমি এবং রাফায়াত ভাই বসে আছি পাশাপাশি দুটো চেয়ারে। আমাদের সামনেই রাগান্বিত ভঙ্গিতে বসে আছেন শিলা আপু। দৃষ্টিতে অপার তিক্ততা উনার। কেমন যেন চোখ পাকিয়ে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। হয়তো এই মুহূর্তে তিনি আমাদের সহ্য করতে পারছেন না। ভয় এই মুহূর্তে গলা শুকিয়ে কাঠে পরিণত হচ্ছে আমার। এর মধ্যেই হঠাৎ রাফায়াত ভাই উনার ডান হাতের কনুই দ্বারা আমার বাঁ হাতের মাংসপেশিতে হালকা খোঁচা মারলেন। ঠোঁটের কাছে বাঁ হাত ঠেকিয়ে তিনি মিনমিনে গলায় আমায় উদ্দেশ্য করে বললেন, যা বলার তাড়াতাড়ি বল। মহিলা যেভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আমাদের আস্ত চিবিয়ে খাবে।
সাংঘাতিক জাদ্রেল টাইপ মহিলা। জেরা করার জন্য আর মানুষ পেলি না? গলা খাকিয়ে উঠলাম আমি। রাফায়াত ভাইয়ার কাছ থেকে খানিক সরে এসে জোরপূর্বক হাসি টেনে শিলা আপুর দিকে তাকালাম। অতঃপর ইতস্তত গলায় শুধালাম, কেমন আছেন আপু? গা ছাড়া ভাব নিলেন তিনি। বুকের মাঝখানে দুহাত গুজে তিনি গাম্ভীর্যপূর্ণ গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে বললেন, হঠাৎ আমাকে এখানে ডেকে আনার কারণ কি? সকাল হতে না হতেই জরুরি তলব? কম্পিত দৃষ্টিতে আমি পাশ ফিরে রাফায়াত ভাইয়ার দিকে তাকালাম। ভ্রু যুগল উঁচিয়ে তিনি আমার দিকে তাকালেন। গলা ঝেড়ে মিনমিনে গলায় বললেন, বল, কেন ডেকেছিস? আবার আমার দিকে তাকিয়ে কি দেখছিস? বলেছিলাম না এই জাদ্রেল মহিলাকে না ডাকতে, এসব ফালতু জেরা থেকে বিরত থাকতে। এখন নিজেই পরিস্থিতি সামলা। আমি এখানে কিছু বলতে টলতে পারবো না। তোর জন্য একটু সুপারিশও করতে পারবো না। শুকনো ঢোক গিললাম আমি। আসলে প্রসঙ্গ ঠিক কোথা থেকে শুরু করব তাই বুঝতে পারছিলাম না। তবুও কাচুমাচু দৃষ্টিতে আপুর দিকে তাকালাম। কম্পিত গলায় বললাম, আসলে আপু, তততরুণের বিষয়ে কিছু কথা জানার ছিল। তাৎক্ষণিক চটে বসলেন আপু। মুখমণ্ডলে রাগী ভাব ফুটিয়ে তিনি তিরিক্ষিপূর্ণ গলায় বললেন, আশ্চর্য! তরুণের বিষয়ে আমি কি বলতে পারি? তরুণ অবশ্যই তোমার স্বামী। আমার স্বামী নয় যে আমি তরুণের বিষয় নিয়ে ঘুরব, তার সম্পর্কে সবকিছু জেনে বসে থাকব। কোনো দিকে কালক্ষেপণ না করেই আমি স্পষ্ট গলায় বললাম, বিষয়টি আসলে এমন নয় আপু। আসলে আমি অনেস্টলি জানতে চাই তরুণের সাথে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে কিনা। থতমত খেয়ে গেলেন আপু। দৃষ্টি নুইয়ে নিতে বাধ্য হলেন। অতঃপর অস্থির গলায় প্রত্যুত্তরে বললেন, কি যা তা বলছো তুমি? তরুণের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে মানে? মানেটা আপনি বুঝেছেন আপু। আমি ঠিক কোনো সম্পর্কের কথা বলছি। আপনি হয়তো জানেন গতকাল থেকেই তরুণের সাথে আমার নানা রকম অশান্তি চলছে। বিয়ে হবার পর থেকেই লক্ষ্য করছি তরুণের কাছাকাছি থাকতে আপনি পছন্দ করেন। বাসায় এলে তরুণের সাথেই বেশিরভাগ সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এর নির্দিষ্ট কারণটি কি আমি জানতে পারি আপু? কোনোভাবে তরুণ আপনাকে পছন্দ করেন না তো? কিংবা আপনিও তরুণকে পছন্দ করেন এমন কিছু নয় তো? তাৎক্ষণিক উত্তেজিত হয়ে উঠলেন আপু। তড়িৎ বেগে বসা থেকে উঠে তিনি লোহিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। অতঃপর দাঁতে দাঁত চেপে আমায় শাসিয়ে বললেন, লিমিট ক্রস করছো তুমি। নিজের গণ্ডির মধ্যে থাকার চেষ্টা করো। বেশি বাড়াবাড়ি করতে এসো না আমার সাথে। এর ফল কিন্তু ভালো হবে না। রাগে ফোঁস ফোঁস করে আপু জায়গা পরিত্যাগ করতেই রাফায়াত ভাই বসা থেকে উঠে দাঁড়ালেন। চোয়াল শক্ত করে তিনি পেছনে থেকে আপুকে ডেকে বললেন, আমার তো মনে হচ্ছে আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। সহজ বিষয়টিকে সহজভাবে না দেখে জটিলভাবে দেখছেন। রিয়াসা এখন তরুণের অনাগত সন্তানের মা হতে চলেছে। সেই জায়গা থেকে রিয়াসার শতভাগ অধিকার আছে তার স্বামীর ব্যক্তিগত এবং বর্হিগত দিকগুলো সম্পর্কে খোঁজ খবর রাখার। এর মধ্যে কিন্তু আপনার এবং তরুণের সম্পর্কটিও পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনি বাধ্য রিয়াসার সাথে সমঝোতা করতে। শিলা আপু তেড়ে এলেন রাফায়াত ভাইয়ার দিকে। তেজি গলায় রাফায়াত ভাইয়াকে শুধালেন, বিয়ে করানোর আগে প্রয়োজন বোধ করেননি তরুণের অতীত সম্পর্কে জানার? অতীতে তার কোনো দোষ গুণ আছে তা কিনা জানার? আদৌতেই তরুণের চরিত্রে কোনো ভেজাল আছে কিনা জানার? বিয়ের প্রস্তাব পাওয়া মাত্রই নাচতে নাচতে বিয়ে পড়িয়ে দিলেন?
কোনো খোঁজ খবর ছাড়াই, যাচাই বাছাই ছাড়াই। এবার ভুগুন আপনারা, কর্মফল ভোগ করুন। অন্তরাত্মা কেঁপে উঠল আমার। তাৎক্ষণিক বসা থেকে উঠে দাঁড়ালাম আমি। কান্নাজড়িত গলায় আপুকে শুধালাম, কি ভেজাল আছে আপু তরুণের মধ্যে? কি দোষ আছে তার অতীতে? প্লিজ আমাকে সব খুলে বলুন প্লিজ। সরাসরি কিছু বলতে পারবো না আমি, শুধু এতটুকুই বলবো, রিয়াসা নামের মাঝেই অনেক অজানা সত্য লুকিয়ে আছে, যার অস্তিত্ব তুমি 5 মাস ধরে বহন করে চলছ রিয়াসা। তরুণ তোমার মাঝেই অন্য কারো ছায়া খুঁজে পায়, ভাবে তুমিই হয়তো সেই ছায়াধারী ব্যক্তি, যাকে তরুণ নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, এমনকি যার ভালোবাসায় তরুণ এখন পাগল হয়ে উঠেছে। দ্রুত পায়ে হেঁটে আপু প্রস্থান নিলেন। চোখের পলকেই যেন তিনি নিশ্চিহ্ন হয়ে গেলেন। আমার আকস্মিক, উদ্বিগ্ন এবং হঠকারী চাহনি এখনো আপুর যাওয়ার পথে সীমাবদ্ধ। ঘোর কাটিয়ে যেন কিছুতেই সম্বিত ফিরে আসছে না আমার। কি বলে গেলেন তিনি এসব? আমার নামের মাঝেই কোনো অজানা সত্য লুকিয়ে আছে? আমার মাঝেই তরুণ অন্য কারো ছায়া খুঁজে পায়, আর সেই ছায়াধারী ব্যক্তির ভালোবাসায় তরুণ এখন বদ্ধ উন্মাদ হয়ে উঠেছে? আদৌতেই কি এসব সত্যি, নাকি আপু আমাদের সাথে ছলনা করছেন? আপুর উপর থেকে সন্দেহের তীর ঘুরানোর জন্য আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এই মুহূর্তে আমি দিকবিদিক শূন্য, হিতাহিতজ্ঞান শূন্য। কিছু বলার বা করার পরিস্থিতিতে নেই। দারুণ সিদ্ধান্তহীনতায় ভুগছি। ইতোমধ্যেই রাফায়াত ভাই উদ্বিগ্ন চিত্তে আমার পাশে এসে দাঁড়ালেন। কপালে লেপ্টে থাকা বেসামাল চুলগুলো টেনে তৎপর গলায় শুধালেন, মহিলাটি কি আসলেই আমাদের সত্যি বলে গেলেন, নাকি নিজেকে বাঁচানোর জন্য আমাদের বোকা বানিয়ে গেলেন? শুকনো ঢোক গিলে আমি রাফায়াত ভাইয়ার দিকে তাকালাম। আবদার সূচক দৃষ্টিতে রাফায়াত ভাইকে শুধালাম, যাবে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে? শাশুড়ি মায়ের কাছ থেকে আমি আসল সত্যিটা জানতে চাই অ্যাট অ্যানি কষ্ট। তিনি উৎকণ্ঠিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। অতঃপর স্তব্ধ শ্বাস ছেড়ে শান্ত গলায় বললেন, যাব, অবশ্যই যাব। তবে এর আগে তোকে শান্ত হতে হবে, নিজেকে স্থির করতে হবে। এরপর দুজন মিলে খেয়ে ওই বাড়ি যাব। আমি জানি তোর খিদে পেয়েছে এখন। আগে নিজেকে ঠিক রাখতে হবে তো নাকি? নিজের বাচ্চার কথা আগে ভাবতে হবে না? ভুলে গেলে চলবে? তুই এখন মা হতে চলেছিস। অপারগ আমি। তাই কথা না বাড়িয়ে ধপ করে চেয়ারে বসে পড়লাম। পেটে হাত রেখে মূর্ছে আসা গলায় বললাম, অর্ডার দাও তাড়াতাড়ি। হালকা খাবার হলেও চলবে, বেশি সময় নেই কিন্তু আমাদের হাতে। তরুণের পাশে দাঁড়ানোটাই এই মুহূর্তে আমার অতি গুরুত্বপূর্ণ। আমার কথা অনুযায়ী তিনি দ্রুত ওয়েটারকে ডেকে দিলেন। মেনু অনুযায়ী হালকা খাবারের অর্ডার করে দিলেন। খাবার আসার আগবধি তরুণের টেনশনে অনবরত কেঁদে চলছি আমি। রাফায়াত ভাই বিভিন্নভাবে আমায় বুঝানোর চেষ্টা করছেন, তবে কিছুতেই উনার বুঝো মানতে ইচ্ছে করছে না আমার। এতে যেন কষ্ট দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এত বুঝানোর পরেও তিনি সামান্যতম বিরক্তবোধ হচ্ছেন না আমার প্রতি। উল্টো ঠান্ডা মাথায় আমাকে শান্ত করার চেষ্টা করছেন, বিভিন্নভাবে আমাকে হাসানোর চেষ্টা করছেন। তবে আফসোস, এই মুহূর্তে আমার হাসি তো দূরে থাক, কান্না বন্ধ করতেও ইচ্ছে করছে না। মনের মধ্যে ঠিক কতখানি ঝড় বয়ে চলছে আমার শুধুমাত্র আমিই জানি, তা অন্য কারো জানার ক্ষমতা নেই। আর যতক্ষণ অবধি না আসল সত্যিটি আমি জানতে পারছি, ততক্ষণ অবধি কোনো কিছুতেই শান্তি হবে না আমার।
কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসতেই কোনো রকমে খাবারগুলো গিলে আমরা বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। রিকশা ধরে শ্বশুর বাড়ির দিকে রওনা হলাম। রাস্তায় কেউ কোনো কথা বলিনি, আমরা নিজেদের মতোই যতটা সম্ভব নীরব হয়ে থেকেছি। রাফায়াত ভাইয়াও কোনো রকম চেষ্টা করেননি আমার সাথে কথা বলাতে। হয়তো তিনিও আমার মতো ক্লান্ত, শ্রান্ত, অত্যধিক যন্ত্রণায় জর্জরিত। প্রায় ঘণ্টা খানিক পর বাড়ির বসার ঘরে শাশুড়ি মায়ের মুখোমুখি বসে আছি আমি এবং রাফায়াত ভাই। শাশুড়ি মা হঠাৎ আমাদের দেখে থতমত খেয়ে বসে আছেন, মাথা নুয়ে তিনি হাত কোচলাচ্ছেন। আমাদের হুট করে চলে আসা বোধহয় উনার পছন্দ হয়নি, যা উনার বিরক্তিকর দৃষ্টিভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। তবে এই মুহূর্তে আমি আমার লক্ষ্য, উদ্দেশ্য এবং জেদে অনড়। কোনো প্রতিকূল পরিস্থিতিই আমাকে এই উদ্দেশ্য থেকে দূরে রাখতে পারবে না। তাৎক্ষণিক রাফায়াত ভাইয়ার পাশ থেকে উঠে দাঁড়ালাম আমি। সোফায় শাশুড়ি মায়ের পাশ ঘেঁষে বসলাম। রাগান্বিত দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে অনেকটা ঝুঁকে আমি অবলীলায় প্রশ্ন ছুড়ে বললাম, বলুন মা, তরুণ ঠিক কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছেন? যে সমস্যায় ভুগলে তার স্ত্রী তার পাশে থাকতে পারবে না, তার থেকে দূরে থাকতে হবে? উন্মাদের মতো যা ইচ্ছে তা ব্যবহার করবে? ভয়ার্ত দৃষ্টিতে শাশুড়িমা মাথা উঁচিয়ে আমার দিকে তাকালেন। একই দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তিনি হঠাৎ দৃষ্টি সরিয়ে নিলেন। অন্য পাশ ফিরে কম্পিত গলায় বললেন, এ আবার কেমন ধরনের প্রশ্ন বৌমা? আমি তো তোমাকে জাস্ট কয়েকদিনের জন্য তোমার বাপের বাড়িতে বেড়ানোর সুযোগ দিয়ে এলাম। এখানে তুমি দোষের কি দেখলে? মিথ্যে বলছেন আপনি। তরুণের কোনো দুর্বলতাকে আপনি প্রাণপণে লুকানোর চেষ্টা করছেন। প্লিজ বলুন কি সেই দুর্বলতা? দয়া করে আমাকে আর অন্ধকারে রাখবেন না মা। তরুণের ওয়াইফ আমি। সেই জায়গা থেকে আমার শতভাগ অধিকার আছে তরুণের প্রকাশ্য, অপ্রকাশ্য সমস্ত সমস্যা সম্পর্কে জানার, তার ভালোমন্দ দিকগুলো জানার। অস্থির দৃষ্টিতে শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে রয়েছেন। অল্প সময় একই দৃষ্টিতে তাকিয়ে থাকার পর তিনি হঠাৎ আমার হাত দুটো শক্তভাবে আঁকড়ে ধরলেন। কান্না জড়িত গলায় আমায় শুধালেন, কথা দাও আমায়, সত্যিটা জানার পর তরুণকে তুমি ছেড়ে যাবে না? মৃত্যুর আগ অবধি তরুণের পাশেই থাকবে? তরুণ এবং আমাদের কোনো প্রকার ভুল বুঝবে না? দৃষ্টি ঘুরিয়ে আমি রাফাজাত ভাইয়ার দিকে তাকালাম। অশ্রুসিক্ত দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে আছেন। তাৎক্ষণিক জোরপূর্বক হেসে তিনি ইশারায় মাথা নাড়িয়ে বুঝালেন শাশুড়িমাকে কথা দিতে, আজীবন তরুণের পাশেই থাকতে। ডুকরে কেঁদে উঠলাম আমি। শাশুড়ি মায়ের হাত দুখানা শক্ত হাতে ধরে বললাম, কথা দিলাম মা, তরুণকে ছেড়ে আমি কোথাও যাব না। মৃত্যুর আগ অবধি আমি তরুণের পাশেই থাকব। প্লিজ আপনি এই নিয়ে কোনো দুশ্চিন্তা বা ভয় পাবেন না। তরুণের সমস্যাগুলো নির্দ্বিধায় আমায় খুলে বলুন। মৃদু হেসে উঠলেন শাশুড়িমা। স্বস্তির শ্বাস ছেড়ে তিনি আমার দিকে তাকালেন। ভরসা পেয়ে তিনি অনর্গল বলতে আরম্ভ করলেন, রিয়াশা। রিয়াশা নাম ছিল মেয়েটির। আজ থেকে প্রায় 2 বছর আগে তরুণের সাথে কোনোভাবে প্রেমের সংস্পর্কে জড়িয়েছিল মেয়েটি। সম্পর্কের প্রায় 1.5 বছর পর বিষয়টি জানতে পারি আমি। বলতে পারো তরুণ তখন নিজ থেকেই বিষয়টি আমার কাছে শেয়ার করেছিল। এমনিতেও তরুণ যে কোনো ছোটখাটো বিষয়ও আমার কাছে শেয়ার করতে পছন্দ করত। কোনো ক্ষুদ্র কথাও আমার কাছে গোপন রাখত না সে। তরুণের কথা মতো মেয়েটির সাথে কথা বলে এবং দেখা করে বুঝতে পারলাম মেয়েটি সত্যিই খুব ভালো। নিঃসন্দেহে মেয়েটিকে ঘরের বউ করে আনা যায়। তাছাড়াও তরুণ রিয়াশা অন্তঃপ্রাণ ছিল।
পাগলের মতো ভালোবাসত মেয়েটিকে। সারা দিন রাত শুধু রিয়াসাকে নিয়েই মেতে থাকত। বলতে পারো মেয়েটি তরুণের এক প্রকার অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল। নেশার মতো ছুটত রিয়াসার পেছনে, দিন দুনিয়ার কোনো কিছুর প্রতি টান কাজ করত না তার। তরুণের এই নাজেহাল অবস্থা দেখে তখন আমি এবং তরুণের আব্বু সিদ্ধান্ত নিয়েছিলাম মেয়েটির পরিবারের সাথে দেখা করে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে নিতে, যত দ্রুত সম্ভব বিয়েটা পড়িয়ে দিতে। এর মধ্যেই হঠাৎ একদিন থেমে গেলেন মা। শান্ত চোখ দুটো মুহূর্তের মধ্যেই মায়ের অশান্ত হয়ে উঠল। ডুকরে কেঁদে উঠলেন তিনি। কান্নাজড়িত গলায় বললেন, হঠাৎ একদিন অফিস থেকে ফেরার সময় তরুণের কার অ্যাক্সিডেন্ট হয়। খুবই মারাত্মক জখম হয় তরুণের সমস্ত শরীর, বিশেষ করে মাথায় খুব বেশি এফেক্ট হয়। বিগত 1 থেকে 1.5 বছর আগের স্মৃতি তরুণ ভুলতে শুরু করে। রিয়াসার নামটি ছাড়া রিয়াসার সাথে থাকা সমস্ত সম্পর্কের কথা ভুলে যায় তরুণ। দেশে যত উন্নত এবং ব্যয়বহুল চিকিৎসা আছে সব চিকিৎসা প্রয়োগ করেছিলাম আমরা, তবে লাভ কিছু হয়নি এতে। টানা 3 মাস তরুণ হসপিটালে ভর্তি ছিল। রিয়াসা প্রতিদিন নিয়ম করে তরুণের সাথে দেখা করতে যেত, তবে তরুণ শুধুমাত্র রিয়াসাকে ফ্রেন্ড হিসেবেই ট্রিট করত। তাদের মধ্যে থাকা গভীর প্রেমের সম্পর্কের কথাও পুরোপুরি ভুলে গিয়েছিল তরুণ। রিয়াসা চোখের সামনে এসব সহ্য করতে পারছিল না। মেয়েটিও ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। যদিও ডক্টর বলেছিলেন তরুণকে কয়েকটি মাস সময় দিতে, হতে পারে সেটা 5 মাস 6 মাস কিংবা 1 বছর। ঔষধের প্রভাবে তার মানসিক শক্তি দিন দিন ফিরে আসতে পারে। হারিয়ে যাওয়া 1-1.5 বছরের স্মৃতি আবারও ফিরে আসতে পারে, সেই আশাতেই ছিলাম আমরা। তবে রিয়াসার পরিবার রিয়াসাকে সেই সময়টুকু দিতে চাননি। তারা জোরপূর্বক রিয়াসাকে ধরে বেঁধে ফ্রান্সে শিফট হয়ে যান। ওই দেশে রিয়াসার বাবার গ্রিন কার্ড ছিল, তাই কম সময়ের মধ্যে ফ্রান্সে যাওয়া তাদের জন্য জটিল কিছু ছিল না। সেই থেকে প্রায় 1 বছর হতে চলল তরুণের সাথে রিয়াসার বিচ্ছেদের। অশ্রুজল যেন কিছুতেই বাঁধ মানছিল না আমার। চিৎকার করে আমি আর্তনাদ প্রকাশ করে আমি বললাম, কেন সময় দেননি আপনারা তরুণকে 1 বছর? হ্যাঁ, কেন সময় দেননি? কেন এসবের মাঝে আপনারা আমাকে টেনে আনলেন? একটু একটু করে তরুণের স্মৃতিশক্তি ফিরে আসতে শুরু করছে। এখন আপনারা তরুণকে যাই বুঝাচ্ছেন তরুণ হয়তো তাই বুঝে নিতে বাধ্য হচ্ছে। তবে কিছুদিন পর যখন তার স্মৃতিশক্তি পুরোপুরি ফিরতে শুরু করবে তখন কি হবে আমার? শুধু রিয়াসা নামের মিল থাকলেই তো চলবে না, চেহারার মিলও তো থাকতে হবে। তখন কি জবাব দিবেন আপনারা তরুণকে? হ্যাঁ, আমিই বা কি জবাব দিব তরুণকে? বুক ফাটা আর্তনাদে বিভৎস হয়ে উঠছি আমি। আল্লাহ যেন পৃথিবীর কোনো বিবাহিত নারীকে এমন দুঃসহ পরিস্থিতিতে দাঁড় না করাই। জীবনে বেঁচে থাকার কুলকিনারা হারিয়ে ফেলছি আমি। মনে হচ্ছে যেন শত সহস্র ফুট উঁচুতে থাকা বিশাল আকাশটি এক ঝটকায় আমার মাথার উপর ভেঙে পড়েছে, মাটির সাথে পুরোপুরি পিষে দিয়েছে আমায়। ধরণী রক্তস্নান করছে আমার লোহিত গরম রক্ত দ্বারা। সঙ্গে সঙ্গেই রাফায়াত ভাই পাশের সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। দ্রুত পায়ে হেঁটে তিনি আমার পাশে এসে দাঁড়ালেন। উদ্বেগী গলায় বললেন, শান্ত হ রিয়াসা, প্লিজ শান্ত হ। আন্টিকে পুরো কথা শেষ করতে দে। এত সহজে ভেঙে পড়লে চলবে? কিছু কিছু মুহূর্ত এমন আছে যে মুহূর্তগুলোতে নিজের আবেগ এবং ইমোশনকে ধরে রাখতে হয়। স্বাভাবিক থেকে পরিস্থিতি সামলে নিতে হয়। মাথা নুয়ে সোফার কভার খামচে ধরে বিরামহীনভাবে কেঁদে চলছি আমি। কিছুতেই নিজের আবেগকে ধরে রাখতে পারছি না আমি। এত জ্বালা আর সইছে না প্রাণে।
হঠাৎ করেই জীবনে ভালো থাকার মোড় এত নিকৃষ্টভাবে পাল্টে যাবে দুঃস্বপ্নেও ভাবিনি আমি। কেন জানি না, ছোটবেলা থেকেই আমি যা ভাবি না বা ভাবতে চাই না সেই ভাবনাগুলোই আমার জীবনে একের পর এক ঘটে আসছে। নিষ্পত্তি পাচ্ছি না এর থেকে। এর মধ্যেই হঠাৎ অপ্রত্যাশিতভাবে আমার শাশুড়িমা আমার পায়ের কাছে এসে বসলেন। তিনিও ডুকরে কেঁদে আমার হাত দুখানা চেপে ধরে বলতে আরম্ভ করলেন, মাফ করে দে মা আমায়, প্লিজ মাফ করে দে। বাধ্য হয়েই তোকে তরুণের জীবনে আনতে হলো। মোটামুটি সুস্থ হওয়ার পর থেকেই তরুণ সারাক্ষণ রিয়াসা করে বুলি আওড়াতে লাগল। তাকে দেখতে চাইত, ছুঁতে চাইত, কথা বলতে চাইত। তবে রিয়াসার সাথে তখন কোনোভাবেই আমরা যোগাযোগ করতে পারছিলাম না। কোনো পথই খোলা ছিল না তখন তার সাথে যোগাযোগ করার। এই দিকে তরুণ রিয়াসার জন্য মরিয়া হয়ে উঠেছিল। বন্ধু হিসেবেই রিয়াসাকে পাশে চাইতে লাগল। এর মধ্যেই হঠাৎ প্রায় 5 থেকে 6 মাস পর একদিন তোর সাথে একজন আত্মীয়ের বাড়িতে আমার অপ্রত্যাশিতভাবেই দেখা হয়ে যায়। তখন কথায় কথায় জানতে পারলাম তোর নামও রিয়াসা। প্রথম দেখাতেই তোকে আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। তাই আগ পাস না ভেবেই আমরা তরুণের জন্য তোদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। রিয়াসার নামের সাথে তোর নামের হুবহু মিল পেয়ে তরুণ তোকে তার সেই প্রেমিকা রিয়াসা ভাবতে শুরু করে। যদিও তখন সে রিয়াসাকে বন্ধু বলে জানত। তবে মেন্টাল ট্রমার মধ্যে থাকার কারণে সে রিয়াসার চেহারার গঠনের সাথে তোর চেহারার গঠনও আংশিক গুলিয়ে ফেলেছিল। তাই খুব সহজেই তোর সাথে তরুণের বিয়ে পড়ানো আমাদের জন্য সম্ভব হয়ে উঠেছিল। বিশ্বাস কর, আমি ওই মুহূর্তে চাইনি তরুণ তার অতীতের সেই প্রেমিকা রিয়াসাকে মনে রাখুক, তার জন্য কষ্ট পাক, তার জন্য আরও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ুক। আমরা আদৌতে এটাও জানতাম না রিয়াসা আজও অবিবাহিত আছে কিনা, কিংবা রিয়াসা আর কখনো তরুণের টানে এই দেশে ফিরে আসবে কিনা। তরুণের ভবিষ্যৎ দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছিল। মা হয়ে ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি আমি। তাই বাধ্য হয়ে তোকে তরুণের জীবনে জুড়ে দিতে হলো। আশ্চর্যের বিষয় কি জানিস? তুই তরুণের জীবনে আসার পর থেকেই তরুণ আস্তে ধীরে ঠিক হতে লাগল। ভুলে যাওয়ার স্বভাবটি একটু একটু করে কমতে লাগল। মনে হচ্ছিল যেন জীবন এসে নতুন দিশা খুঁজে পেতে শুরু করল। তোকে প্রথম দেখেই আমি বুঝতে পেরেছিলাম তুইই পারবি আমার ছেলেকে সুস্থ করে তুলতে, তোর ভালোবাসা দিয়ে তরুণের অতীতে থাকা সেই রিয়াসাকে ভুলিয়ে দিতে। যে রিয়াসা এখন তরুণের জীবন থেকে অনেকটাই দূরে সরে গেছে। তরুণকে ছাড়াই হয়তো সে খুব এখন সুখে আছে, ভালো আছে, বর্তমানকে মেনে নিয়েছে। কান্না থামিয়ে অশ্রুভারী দৃষ্টিতে আমি মাথা উঁচিয়ে মায়ের দিকে তাকালাম। দীর্ঘ কয়েকটি শ্বাস ছেড়ে শুধাল, তরুণ পারবে তার অতীতের সেই ভালোবাসার মানুষটির জায়গায় আমায় মেনে নিতে? পারবে এত সহজে আমাকে গ্রহণ করে নিতে? পারবে সে আমাকে, আপনাকে, বাবাকে ক্ষমা করে দিতে? তার অতীত জীবন ভুলিয়ে দেওয়া কি এতই সহজ মা? পাশ থেকে রাফায়াত ভাই ভগ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ব্যথিত মুখমণ্ডলেও তিনি ম্লান হেসে শুধালেন, তরুণ কেন তোকে রিয়াসার জায়গায় মেনে নিতে পারবে না হুম? কেন তোকে মন থেকে গ্রহণ করতে পারবে না? কেন তোর ভালোবাসায় রিয়াসাকে ভুলে যেতে পারবে না? বল কেন? তুই কি না পারিস বল? তুই তো সব পারিস। একজন মানুষকে যেমন তিলে তিলে মারতে পারিস, তেমনি অন্যজনকে বাঁচিয়েও তুলতে পারিস মনের দিক থেকে। তুই পারবি, অবশ্যই পারবি। আমি থাকব তোর পাশে, তোর ছায়া হয়ে, তোর শুভাকাঙ্ক্ষী হয়ে। আমি দেখেছি হাসির আড়ালে লুকিয়ে রাখা রাফায়াত ভাইয়ার সেই কান্না মুখ। কান্নার ভেতরেও কোথাও না কোথাও সুখ লিখা আছে মানুষটির মুখে।
খুব মহান এই লোক, ত্যাগের মহিমায় সিক্ত। আমি জানি রাফায়াত ভাই জীবনে খুব ভালো একজন সহধর্মিণী পাবেন, যিনি রাফায়াত ভাইকে পৃথিবীর সমস্ত সুখ হাতের মুঠোয় এনে দিতে পারবেন, অতীতের সব আক্ষেপও ঘুচিয়ে দিতে পারবেন এক নিমিষে। সেই দিনটি দেখার অপেক্ষাতেই থাকব আমি। পলকের মধ্যেই অশ্রুজল মুছে নিলাম আমি। পাশে থাকা সাইড ব্যাগ থেকে রাফায়াত ভাইয়ার সেলফোনটি বের করলাম। তাৎক্ষণিক ফোনটি উনার হাতে তুলে দিয়ে আমি শক্ত গলায় বললাম, বাড়ি ফিরে যাও রাফায়াত ভাই, আমি তরুণের সাথে এই বাড়িতেই থাকব। তরুণকে পুরোপুরি সুস্থ করে তোলা না অবধি আমি কোথাও যাব না। যদি প্রয়োজন পড়ে তখন আমি তোমাকেও ডেকে নিব। আমি জানি তুমি আমার ডাককে কখনো অগ্রাহ্য করতে পারবে না। আর একটি কথা, সম্ভব হলে ওয়ালপেপারটি চেঞ্জ করে নিও। অন্যের জিনিসে নজর দিতে নেই। নিষিদ্ধ জিনিসের প্রতি একরত্তি মাও প্রকাশ করতে নেই। এতে দেহমন অশুদ্ধ হয়ে ওঠে, অন্তর তার পবিত্রতা হারিয়ে ফেলে। নির্বিকার নির্লিপ্ততা চাহনিতে তাকিয়ে থাকা রাফায়াত ভাইয়ার থেকে তাৎক্ষণিক দৃষ্টি ফিরিয়ে নিলাম আমি। দুহাতে চোখের শুকনো জলকণা মুছে শাশুড়িমা এবং রাফায়াত ভাইকে উপেক্ষা করে সিঁড়ির দিকে পা বাড়ালাম। দ্রুত গতিতে সিঁড়ি টপকে আমাদের বেডরুমে সশব্দে করাঘাত করলাম। ভেতর থেকে দরজার খিল আটকানো। হয়তো তরুণ এই কাজটি করেছেন। প্রায় অনেকক্ষণ যাবৎ দরজায় করাঘাত করার পরও যখন তরুণ দরজা খুলে বের হয়ে আসছিল না, তখন আমি উচ্চ আওয়াজে তরুণের নাম ধরে ডাকতে আরম্ভ করলাম। প্রায় 6 থেকে 7টি ডাক দেওয়ার পর তরুণের ব্যতিব্যস্ত কণ্ঠস্বর অতি দ্রুত বেগে আমার কর্ণকুহরে ভেসে এলো। তড়িঘড়ি করে তিনি বিছানা ছেড়ে নামছেন আর ঘুম জড়ানো গলায় আমায় বলছেন, ওয়েট রিয়াসা, আমি আসছি। এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম আমি। তবে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। স্বস্তির শ্বাস ছাড়লাম আমি। বুকের পাঁজরে হাত রেখে আশ্বস্ত দৃষ্টিতে পিছু ফিরে নিচতলার দিকে তাকাতেই দেখলাম রাফায়াত ভাই এখনো স্তব্ধ চিত্তে আমার শাশুড়িমায়ের পাশে দাঁড়িয়ে আছেন। সেই একই নির্লিপ্ততা, নির্বিকার, নিস্তব্ধ চাহনি উনার। মনে হচ্ছে যেন গভীর শোকের মাঝে তলিয়ে আছেন তিনি। সম্মতি উনার কিছুতেই ফিরে আসছে না। পাশ থেকে আমার শাশুড়িমা কান্নাজড়িত মুখমণ্ডলেও আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। হয়তো তিনি ভীষণ সন্তুষ্ট আমার কাজে। এর মধ্যেই তরুণ কপাট খুলে প্রবল উচ্ছ্বাসিত ভঙ্গিতে আমার মুখোমুখি এসে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গেই রাফায়াত ভাইয়ার থেকে দৃষ্টি সরিয়ে আমি আনন্দে প্রফুল্লিত তরুণের মুখপানে তাকালাম। চোখের কোণে নোনাজল ভাসছে লোকটির। ঠোঁটের কোণে ঝুলছে এক যুদ্ধ জয়ের হাসি। বেশিক্ষণ দৃষ্টি বুলিয়ে রাখতে পারলাম না লোকটির দিকে। অতি আবেগে উদ্বেলিত হয়ে তিনি কিঞ্চিত মুহূর্তের মধ্যেই আমাকে ঝাপটে ধরলেন। বুকের মধ্যিখানে বিস্তর জায়গা জুড়ে আমার সর্বাঙ্গ চেপে ধরে তিনি পরম সুখদায়ক গলায় বললেন, আমি জানতাম তুমি ফিরে আসবে রিয়াসা। আমার পাতাল সমান ভালোবাসার টানে তোমাকে ফিরে আসতেই হবে। তুমিই হলে আমার একমাত্র নিয়তি রিয়াসা, যা উপর ওয়ালা জন্মের পর থেকেই আমার ললাটে খোদাই করে দিয়েছেন। পৃথিবীর ছোট বড় কোনো ভুল বুঝাবুঝি আমাদের সম্পর্কের মধ্যখানে অদৃশ্য দেয়াল তৈরি করতে পারবে না রিয়াসা, কখনো না। লোকটির অপ্রতুল আশ্বাস, ভরসা, সান্ত্বনা পেয়ে যেন মুহূর্তের মধ্যেই আমার মনে বিরাজ করা পাথর সমান কষ্টের বোঝা হালকা হয়ে গেল। সেই কষ্টগুলো গলে চক্ষু জোড়া অশ্রু রূপ ধারণ করল। মনে পুষে থাকা অভিমানগুলো না চাইতেও বেরিয়ে আসতে লাগল। অশ্রুসিক্ত গলায় তারা মনে মনে আওড়াতে করল, কেন উপর ওয়ালা, কেন? কেন লোকটিকে আপনি এত বড় শাস্তি দিলেন? কেন লোকটিকে তার ফেলে আসা অতীত জীবনকে এভাবে ভুলিয়ে দিলেন? দিয়েছেন তো দিয়েছেন।
এখন আবার সেই অতীত জীবন একটু একটু করে মনে করিয়ে দিচ্ছেন। কপাল থেকে আমার সুখ কেড়ে নিচ্ছেন। কি অপরাধ করেছিলাম আমি আপনার কাছে? হ্যাঁ, কোন সে অপরাধের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন? আমি জানি না ভবিষ্যতে ঠিক কি কি অপেক্ষা করছে আমার জন্য। কতখানি ত্যাগ, তিতিক্ষা, যন্ত্রণা অপেক্ষা করছে আমার জন্য। আমার বাচ্চার ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে আমি তাও জানি না। তবে আপনার কাছে আমি আর কিছুই চাই না মাবুদ, শুধু আপনি আমার সন্তানের ভাগ্যে তার বাবার আদর, ভালোবাসা, অধিকারটুকু বরাদ্দ রাখবেন। শুধু এতটুকুই। কান্নার মাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়ে আমার হেঁচকি তোলার পথে। সঙ্গে সঙ্গেই তরুণ বুকের পাঁজর থেকে আমায় উঠিয়ে নিলেন। উদ্বিগ্ন দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন। বাঁ হাতটি আমার থুতনিতে রেখে তিনি ভগ্ন গলায় আমার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, কি হয়েছে রিয়াসা? তুমি কাঁদছ কেন? আবার কোনোভাবে তোমাকে হার্ট করেছি আমি? আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছ? এভাবে হঠাৎ জড়িয়ে ধরাতে তুমি খুশি হওনি? কাঁদতে কাঁদতে শ্বাস ক্রমাগত বেড়ে চলছিল আমার। তবুও গলায় খানিক দম সঞ্চার করে আমি জবাবে বললাম, কি কিছু হয়নি আমার। এতদিন পরে আপনাকে কাছে পেয়েছি তো তাই আবেগ ধরে রাখতে পারছি না। ফিক করে হেসে উঠলেন তিনি। মুহূর্তের মধ্যেই বাচ্চাদের মতো তিনি আমায় কোলে তুলে নিলেন। উনার সুঠাম কাঁধে আমার মাথাটিকে ঠেকিয়ে তিনি মৃদু হেসে ভেতর থেকে দরজা আটকাতে নিতেই হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। শান্ত ভাব ভঙ্গি ছেড়ে তিনি ক্ষণিকের মধ্যেই আচমকা অশান্ত হয়ে উঠলেন। চোয়াল শক্ত করে শুধালেন, ছেলেটি কি করছে আমাদের বাড়িতে? হ্যাঁ, কি করছে? ছেলেটিকে বলে দাও রিয়াসা তুমি আমার সাথেই থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। অনর্গল কথাগুলো বলেই তিনি মুখের উপর দরজাটি বন্ধ করে দিলেন। ঘটনার আকস্মিকতায় চোখজোড়া খিচে বুঝে নিলাম আমি। রাগে ফোঁস ফোঁস করে তিনি আমাকে নিয়ে বিছানায় পাশাপাশি বসে পড়লেন। আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে তিনি হাঁটু গুজে আমার পায়ের কাছে এসে বসলেন। দুপায়ের হাঁটুতে মাথা ঠেকিয়ে তিনি শান্ত গলায় শুধালেন, কেমন আছো তুমি? ভালো ছিলে আমাকে ছাড়া? কম্পিত গলায় আমি জবাবে বললাম, না না না। ম্লান হাসলেন তিনি। আত্মবিশ্বাসের সাথে বললাম, আমি জানতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। প্রসঙ্গ পাল্টে আমি তৎপর গলায় শুধালাম, খেয়েছেন আপনি? তোমাকে ছাড়া কখনো খেয়েছি? চলুন খাবেন। খাওয়ার পর ঔষধ খেতে হবে। দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। হাঁটু থেকে মাথা উঁচিয়ে নিথর দৃষ্টিতে আমার দিকে তাকালেন। কেমন যেন বিদ্রুপাত্মক গলায় বললেন, ঔষধ খাওয়ার আর প্রয়োজন কি? আমি তো এখন সুস্থ হয়ে গেছি। ভ্রু যুগল খরতরভাবে কুঁচকে নিলাম আমি। বিস্মিত গলায় শুধালাম, মানে? তাৎক্ষণিক মাথা নুইয়ে নিলেন তিনি। স্মিত হেসে বললেন, আমি এখন পুরোপুরি সুস্থ রিয়াসা। অতীতের সব স্মৃতি এমনকি বর্তমানে আমার সাথে যা যা কিছু ঘটছে সবকিছুই এখন আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। অতীত মনে রেখে আমি আমার বর্তমান নষ্ট করতে চাই না। আমার অনাগত বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। হতবাক আমি। আশ্চর্যে বশীভূত। আমার এহেন হটকারী ভাবভঙ্গি দেখে তরুণ মাথা উঁচিয়ে নিমগ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। হাত দুটো আঁকড়ে ধরে তিনি শান্ত গলায় বললেন, রিয়াসার খোঁজ নিয়েছি আমি। রিয়াসা ভালো আছে। তার হাজবেন্ডের সাথে সুখে শান্তিতে সংসার করছে। রিয়াসা যদি তার নতুন জীবন নিয়ে সুখী থাকতে পারে তবে আমি কেন পারব না বলো? আমিও তোমার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারব। তাছাড়া আমি বাবা হতে চলেছি।
তুমিই হলে আমার বাচ্চার মা। সামনে আরো সুখকর জীবন আমার জন্য অপেক্ষা করছে। সেই জীবনের অপেক্ষাতেই আমি আছি। আনন্দ অশ্রু ঝরে পড়ছে আমার দুচোখ থেকে। আনন্দে হতবিহ্বল হয়ে আমি তরুণকে ঝাপটে ধরে বললাম, আপনি সব সত্যি বলছেন তো তরুণ? মন থেকে বলছেন তো সব? আপনি সত্যিই আমাকে এবং আমার বাচ্চাকে মন থেকে মেনে নিচ্ছেন? উহু, শুধু তোমার বাচ্চা নয়, আমাদের বাচ্চা। আমি তোমাদের দুজনকেই মন থেকে মেনে নিচ্ছি। রিয়াসার খবর কিভাবে পেলেন? রিয়াসার বেস্ট ফ্রেন্ড থেকে। মনে পড়বে না কখনো রিয়াসাকে? উহু, আমার এই রিয়াসা হলেই চলবে। তরুণও শক্ত হাতে ঝাপটে ধরলেন আমায়। দুজনই খুশিতে আত্মহারা। তরুণকে বুকে নিতেই বুঝতে পেরেছি আমি তরুণ যা বলেছে মন থেকে বলেছে। কোনো ছলনা নেই তার কথায় এবং অন্তরে। আজ থেকে আমার নতুন জীবন শুরু। সুখী বিবাহিত জীবন, সুখী সাংসারিক জীবন। কেটে গেল মাঝখানে 3 বছর। তরুণ এবং আমার ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছে। তার বয়স চলছে 2.5 বছর। দেখতে একদম তরুণের মতো হয়েছে। সবার নয়নের মণি আমাদের মেয়ে তাবাসসুম বিনতে তুলন। তরুণ তো সারাক্ষণ তার মেয়েকে চোখে চোখে হারায়। মেয়ে হয়েছে পুরো বাবা অন্তঃপ্রাণ। বাবা ছাড়া যেন তার দুনিয়া অন্ধকার। আমার প্রতি তরুণের ভালোবাসাও দিন দিন বেড়ে চলছে। চোখের আড়াল হলেই লোকটি প্রায় মরিয়া হয়ে ওঠে। 2 বছর হল রাফায়াত ভাই আবারও লন্ডন ব্যাক করেছেন। তিনি এখনও অবিবাহিত রয়ে গেছেন। এই জীবনে বিয়ে করবেন না বলে পণ করে রেখেছেন। যদিও জানি এর একমাত্র কারণ আমি। আমাকে ছাড়া তিনি এই জীবনে কারো হতে পারেননি, না কখনো পারবেন। মাঝে মধ্যেই ফোনে কথা হয় আমাদের। দুজন দুজনের হালচাল জিজ্ঞেস করি। বিয়ের প্রসঙ্গ উঠলেই লোকটি নিখুঁতভাবে প্রসঙ্গটি এড়িয়ে যান। বুঝেও তখন কিছু বলার থাকে না আমার। কারণ জীবন কখনো নিজের ইচ্ছের বিরুদ্ধে চলে না। পৃথিবীর প্রত্যেকটি মানুষের অধিকার আছে নিজের ইচ্ছে মতো জীবন চালনা করার। তাদের দলে হয়তো রাফায়াত ভাইও পড়েন। যদি কখনো উনার সম্বিত ফিরে তো তিনি দেশে ফিরে বিয়ে করবেন, নয়তো এভাবেই একলা জীবন কাটিয়ে দিবেন। আমাদের সমাজে এমন অনেক রাফায়াত ভাই আছেন যারা নিঃসঙ্গতায় কাটিয়ে দেন সারাটি জীবন। হয়তো কারো প্রেমে ধোঁকা খেয়েছে, নয়তো কাছের মানুষদের করা বিশ্বাসঘাতকতায়। পরের বছর যখন রাফায়াত ভাই আমার কথায় দেশে ফিরলেন তখনই ঘটিয়ে বসলাম এক কাণ্ড। ধরে বেঁধে রাফায়াত ভাইকে বিয়ে পড়িয়ে দিলাম আমারই ছোট বোন রামিসার সঙ্গে। মাত্র কিছুদিন আগেই জানতে পেরেছিলাম রামিসা প্রায় অনেক বছর আগে থেকেই রাফায়াত ভাইকে মনে মনে ভালোবাসত। তবে কখনো মুখ ফুটে তা প্রকাশ করেনি। সেদিন রাফায়াত ভাইকে মাথার দিব্যি দিয়ে বলেছিলাম, হয় বিয়ে করো নয় আমার সাথে সারা জীবনের জন্য যোগাযোগ বন্ধ করে দাও। শুধু তাই নয়, আমার পাশাপাশি রাফায়াত ভাইয়ার মাও অনেক জোরাজুরি করে উনাকে বিয়ের জন্য রাজি করিয়েছিলেন। বিয়ের প্রায় 2 বছরের মাথায় এসে রাফায়াত ভাই মন থেকে রামিসাকে মেনে নিয়েছিলেন। রামিসার পাগলামিপূর্ণ ভালোবাসায় এক প্রকার তিনি বাধ্য হয়েছিলেন রামিসাকে মন থেকে মেনে নিতে। এখন তারা দুজনই তাদের বিবাহিত জীবনে খুশি। দিব্যি সুখে চলছে তাদের সংসার। তাদের সুখে আমিও বেশ সুখী। তরুণ এবং আমার বিবাহিত জীবনও বেশ সুখে শান্তিতেই কাটছে। সমাপ্ত।